স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম.এ. আজিজ। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বাংলাদেশ হামের উচ্চ ঝুঁকিতে, সুপারিশে গুরুত্ব দিচ্ছে না সরকার। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি আলোচনায় অচল অবস্থা কাটার আভাস। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ, পাহাড়ে চিকিৎসা সংকট, মেডিকেল ক্যাম্পের দাবি, মোটরসাইকেল বিক্রিতে ধস, কৃষিযন্ত্র বেচাকেনাও কম, ছুটির দিনে চাহিদা কমলেও তীব্র লোডশেডিং। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি, টিকাদানের ঘাটতিতে হাম নির্মূলের সাফল্যে বড় ধাক্কা বলছে WHO, হামে আরও 7 শিশুর মৃত্যু। পহেলা মে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, আমদানির চাপ আর নিম্নমুখী রপ্তানিতে বাড়ছে বাণিজ্য ঘাটতি, হাম পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, টিকাদানের অভাবে বিপুল সংখ্যক শিশু আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, রাজশাহীতে কলেজের নারী শিক্ষককে বিএনপি নেতার জুতাপেটা, এক অভিযুক্ত দল থেকে বহিষ্কৃত। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ছাত্রদল শিবির সংঘাত ছড়িয়ে পড়ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে যে নতুন যুগে নতুন নেতৃত্বে ইরান, কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, এ নিয়ে আছে আমার দেশে একটি বিশেষ প্রতিবেদন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার, ছাত্রদল শিবির দ্বন্দ্বে উত্তপ্ত ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি তদন্ত কমিটি, ওয়াসার সক্ষমতা শুধুই কাগজে কলমে, তীব্র গরমে পানির কষ্টে নগরবাসী। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জ্বালানির উত্তাপ সর্বত্র, বেসরকারি খাত বাঁচলেই ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি, জামাত আমির বলেছেন আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, স্মার্ট মিটারে ডিজিটাল ধোঁকা, থমথমে ক্যাম্পাসে এখনও মুখোমুখি ছাত্রদল শিবির, ঢাবি চবি রাবি জবিতে বিক্ষোভ, আয়করের বাইরে মৃত্যু সহ 5 জনের প্রতিবেদন আছে দৈনিক কালবেলায়। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বন্দরে বিদেশি বিনিয়োগে জোয়ার, এ নিয়ে বিশেষ প্রতিবেদন আছে দৈনিক দেশ রূপান্তরে। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, জ্বালানির বাড়তি দামের আঁচ এবার নিত্যপণ্যে, ছায়া মন্ত্রিসভা গঠনের জোর প্রস্তুতি জামাতের, এবং পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে প্রতিবেদন আছে। তৃণমূল কংগ্রেস বিজেপি উভয়েরই এগিয়ে থাকার দাবি। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ, দেশে আক্রান্ত কমলেও ম্যালেরিয়ায় বাড়ছে মৃত্যু, 2 লাখ টন ইউরিয়া আমদানি, 2 দফা দরপত্র, সরবরাহকারীদের আগ্রহ নেই, আবারও শান্তি আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র, অগ্রগতির সম্ভাবনা। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, রাইজিং ফ্রম দ্য অ্যাশেস ইভেন স্ট্রঙ্গার, দ্য ডেইলি স্টার সেলিব্রেটস ইটস 35th anniversary, honors rescuers of December 18 attack, let media report freely without fear. The New Age প্রধান শিরোনাম, সিটি মেগা ট্রান্সপোর্ট প্রজেক্টস গো স্লো, পাকিস্তান বিডস টু রিভাইভ US ইরান টক্স। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, fathom in fuel crisis, 2/3 of hungry people live in Bangladesh, 9 others report. এই ছিল জাতীয় দৈনিকগুলো প্রধান শিরোনাম। একটু আজকের আলোচনা শুরু করতে চাই। গতকাল থেকে আমরা গণমাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে কভার করেছি। আমরা জানি যে হামে প্রতিদিনই মৃত্যু বাড়ছে, সবশেষ 24 ঘন্টায় 7 জনের মৃত্যু আছে। কিন্তু এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রতিবেদন বলছে যে টিকার যে ঘাটতি, সেটি এই হাম এতটা ভয়াবহ পরিস্থিতি হওয়ার মূল কারণ, এবং বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে, এবং বেশ কিছু সুপারিশ দিয়েছে সরকারি। যে একটি কথা বলা হচ্ছে, এর জন্য অন্তর্বর্তী সরকার, তার আগের সরকার দায় জারি হোক, যে এত শিশুর মৃত্যু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা। দেখেন, হামটা দৈনিক খবর শুনি হৃদয় বিদারক। একে অকাতরে শিশুরা জীবন দিচ্ছে, মা বাবা কোলে করে মৃত শিশুকে কোলে করে নিয়ে বের হচ্ছে। কিন্তু এটা তো হঠাৎ করে সমাধান সম্ভব না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা তো হামের টিকা দেওয়া হয় নাই, হামের টিকা আনাও হয় নাই। অথচ যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, তার বিরুদ্ধে কিন্তু দুদকে অভিযোগ আছে, তিনি অনেক টাকা কড়ি কামাইছেন। তো এখন এই সরকার তো তাদেরকেও জিজ্ঞেস করে না। এখন এই সরকার অলরেডি হামের টিকা আনার চেষ্টা করছে, কিন্তু এখন টিকা দিয়ে যারা হসপিটালাইজ দৈনিক মারা যাচ্ছে, টিকার এই প্রভাব তো রাতারাতি হবে না, মিলবে না। তো সুতরাং এটা আমি বলবো যে বর্তমান সরকার অল্প বয়সী শিকার, তারা কিন্তু আসলে এটা মানে এইটার তাদের ঘাড়ে চেপেছে এবং তারা এটার শিকার।
আমি বলবো। তবুও সরকারের পক্ষ থেকে এটা চেষ্টা করা উচিত এবং করতেছে। ইতিমধ্যে আপনার যেটা শোনা গেল যে বাংলাদেশের বিশেষজ্ঞ কয়েকটা টিম আপনার কিছু সুপারিশ করেছে, স্বাস্থ্যমন্ত্রী বলতেছে তিনি জানেন না, তবে সুপারিশগুলো আমি পড়েছি। সুপারিশগুলোতে এখন কোনো কাজ হবে না, এখন টিকা দরকার। টিকা ছাড়া যার হাম হয় নাই তার কাজে আসবে, আর যারা অলরেডি আক্রান্ত তাদের এখন আইসিইউ দরকার, চিকিৎসা দরকার, তাদের চিকিৎসা দিতে হবে। সুতরাং টিকা ছাড়া আর কোনো উপায় নেই, এবং টিকা অলরেডি ঢাকাতে শুরু করেছে এবং সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে। অনেক তড়িঘড়ি করে ইম্পোর্ট করা হয়েছে। এই টিকাটা যদি দেওয়া যায় তাহলে হয়তো এটাকে প্রকোপ। আপনি যেটা বলছেন, যেটা বারবার বলা হচ্ছে যে এর জন্য যারা দায়ী, অন্তর্বর্তী সরকার বলি, তার আগের সরকার বলি, আসলে এই যে দায়ীদের শাস্তি বা বিচারের মুখোমুখি করা কি জরুরি না? নাহলে তো ভবিষ্যতে আবারও এই ধরনের কোনো স্বাস্থ্য বিপর্যয় দেখা দিবে। সরকার এখন নানাবিধ সমস্যায় আছে, চ্যালেঞ্জও আছে। জ্বালানি সংকট, জ্বালানি তো এটা তো জীবন জীবিকা এফেক্ট করে, জীবন এবং জীবিকা দুইটাই। বাজার মূল্য বেড়ে গেছে, এই জন্য সবকিছুতে এখন এই যে অল্প ধরেন বয়সের মাস দুই মাস প্লাস, এখন এই সরকার কোনটা সামাল দিবে, এইটা হলো বড় প্রশ্ন দাঁড়ায় গেছে। দ্বিতীয়টা ধরেন আপনি যেটা বললেন যে দুদককে অলরেডি প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পড়েছে, এবং তিনি পরিষ্কার করে বলেছেন, ব্যারিস্টার সারোয়ার সাহেব, তিনি সাবেক মেজরও ছিলেন, তিনি নিজে অভিযোগ করেছেন। এটার বিচার হতে হবে, তো তদন্ত তো হচ্ছে না, এটা তো হতে হবে। সরকারকে অন্তত পক্ষে আপনার দুদক, সেখানে যদিও সুশাসনের অভাব আছে, সরকারের পক্ষ থেকে তো বলা উচিত যে যার যার যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলো কাজ করুক, তদন্ত করুক। আপনার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, আমরা তো অনেকে চিনতামই না ওনাকে, ওই সেভাবে কিন্তু পুরো 1.5 বছর আমরা সামনেও দেখিনি। শোনা গেছে যে এগুলা এক্সপারশন হয়ে যাবে, শোনা গেছে যে কিছু ছাত্ররা যা তাকে বলছে সে তাই করছে, তার নিজস্ব কোনো বোধ শক্তি আছে বলে মনে হয় নাই, শুধু টাকা দিলে টাকা নিছে। তো সুতরাং তার তো বিচার হতে হবে। এই যে এতগুলো প্রাণ গেল শিশুদের, এই প্রাণ তো আমি তো বলবো যে প্রাতিষ্ঠানিক হত্যা, তার টিকা আনে নাই, সে তো হত্যার দায়ে তাকে, ইগনোরেন্সের হত্যার দায়ে তাকে বিচার করা উচিত। আপনি বলছিলেন জ্বালানি সংকট, এই যে জ্বালানির উত্তাপ সর্বোচ্চ, যদিও পেট্রোল পাম্পের লাইন পুরোপুরি দূর হয়নি, কিন্তু সারি কিছুটা কমেছে। তারাই বলছেন যে আগে যেখানে 10-12 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন সেখানে 2-3 ঘন্টায় তেল। কিন্তু লোডশেডিং একটি বাড়তি, কি বলবো, আতঙ্কের নাম সেই জায়গায়। যে এবং এই যে জ্বালানির বাড়তির দাম, আপনি নিজেও বলছেন সব জায়গায় নিত্যপণ্যে। কালের কণ্ঠে একটি রিপোর্ট করেছে যে অন্তর্বর্তীর অদক্ষতাতে যে ফোকলা অর্থনীতি, এবং এই সব মিলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের যা যা পদক্ষেপ। দেখেন, প্রথম কথা হলো সংকটটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কেউ তৈরি করে নাই। আপনি একটু আগেই হেডিং পড়লেন যে বিশ্ব এখন এই যুদ্ধবিরতির জন্য বৈঠক হতে পারে, কিন্তু ট্রাম্পের যে এক এক দিন এক এক সময় এক এক কথা বলে, এই যুদ্ধবিরতি কখন শেষ হবে এটাও তো বলা মুশকিল। এবং সেখান থেকে হরমুজ প্রণালী দিয়ে আপনার তেল আসতে পারছে স্বাভাবিক হবে কিনা, তার ফলে এটা সারা বিশ্বে কিন্তু এটার সংকট দেখা দিছে। তো তারপরেও স্পট মার্কেট থেকে জ্বালানি তেল কেনার চেষ্টা করছে। এখন যেটা ঘটনা ঘটে গেছে যে সরকার কিন্তু জ্বালানি তেলের ব্যাপারে প্রথম থেকেই রাগ ঢাক রেখে কথা বলেছে, সবসময় বলেছে জ্বালানি তেলের অভাব নাই, জ্বালানি তেল মজুদ আছে, কিন্তু লাইন তো 4 কিলোমিটার, এটার সাথে মেলে না। এদিকে আপনি দেখেন বিদ্যুৎ যে প্ল্যান্ট আছে, প্ল্যান্ট আমি দেখলাম যে 59টা প্ল্যান্ট বন্ধ আছে, সার কারখানা 4টে বন্ধ হয়েছে। তো যদি জ্বালানি তেলের অভাবে, জ্বালানি তেল যদি থাকেই, তাহলে আপনি বলেন তো সার কারখানা কেন বন্ধ হবে, কেন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হবে? এখন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পরে এমনি তো আগে তো শোনা গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে 57% বিদ্যুৎ কেন্দ্রে আপনার ছিল না, সঞ্চালন লাইন ছিল না, এই কারণে ওগুলো বসে থাকতো। এখন তো বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ তো যাচ্ছে না। ঢাকা শহরে কোনো মতো গ্রামে যান, বিদ্যুৎ আসলেই খুবই একদম লোডশেডিং এর ভয়াবহ অবস্থা। সুতরাং এটা আমার মনে হয় যে এখন যেভাবে হোক, ধর ডিজেল
করোনা কালেও কিন্তু ভয়াবহ করোনা, সেখানে কিন্তু কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এখন কৃষিতেও ধরেন 15% আপনার দাম বাড়িয়ে দিছে। তো আমার কথা হচ্ছে যে সরকার কিন্তু কিছু ইশতেহারের কাজ করছে, ধরেন খাল খনন, ফ্যামিলি কার্ড দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো আমার বক্তব্য হচ্ছে যে এখন কিন্তু সরকার প্রায়োরিটি ঠিক করা উচিত, কোনটা আমার আগে করতে হবে, কোনটা আমার পরে করতে হবে। একটা উদারবনে বলুক না জনগণের কাছে যে আমরা যে নির্বাচনে ইশতেহারে দিছিলাম যে যে ফ্যামিলি সোশ্যাল সেফটি নেটের কাজগুলো তো প্রায় 90 প্রকার আছে, এগুলো আমরা পরে করব, আপাতত জ্বালানির সংকটটা আমরা মিটাই। সেখানে ভর্তুকি দিক না দিক। এখন তেলের অভিযোগ আছে, তেল তো মজুত করে, ধরেন সারা দেশে প্রায় 900-র মতো আছে। জানিমন্ত্রী নিজেই তো সংসদে বলেছেন যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, সংকট হচ্ছে। তো এটা তো অলরেডি এই সংকট মোকাবেলায় সংসদে যে একটি সর্বদলীয়, যদি এভাবে বলি যে কমিটি হলো, এই কমিটি বা এই সব মিলে মানে এই উদ্যোগগুলো ঠিক আছে কিনা? বিষয়টা হলো উদ্যোগ ঠিক আছে। বিরোধী দলকে 5 প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছে, 5 জন করে কমিটি করেছে। তো এটা উদ্যোগ ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে জ্বালানি তেল তো আপনার হাতে নাই। এই কমিটি তো জ্বালানি তেলের সমস্যার সমাধান করতে পারবে না। তারা সর্বোচ্চ সুপারিশ করতে পারবে যে এইভাবে করা উচিত, এই করা উচিত। আপনি তখন স্পট মার্কেট থেকে জ্বালানি তেল, ক্রুড অয়েল কিনে আনতে বলবে, কিনে আনেন। আর তারপরে ধরেন আমাদের দেশে পেট্রোল এবং অকটেন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, তাই না? ক্রুড অয়েল রিফাইন করে আর আমাদের গ্যাস থেকে কিছু আসে, তাতে আমাদের ডিমান্ড পূর্ণ হয়ে যায়। কিন্তু সমস্যা আমার অনুমান, আমি এক্সপার্ট না, আমার অনুমান হচ্ছে প্রথমে এই ক্রুড অয়েল পেট্রোল এবং অকটেনের উপরে কিন্তু আপনার এই যে রেশনিং করছে যে আপনি এত লিটারের বেশি নিতে পারবেন না, এত টাকার ভিতরে নেবেন। এখন এই অকটেন এবং পেট্রোল ব্যবহার করে কে? মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত যাদের গাড়ি আছে। তো আপনি এই লাইনগুলোর দাঁড়ায় গেছে। একটা আপনি ধরেন ল্যান্ড ক্রুজার একটা গাড়ি, সে চলে পার লিটারে 3 থেকে 4 কিলো। এখন তাকে যদি আপনি 3000 টাকার তেল দেন, সে তো একবার নিয়ে ঘুরে এসে আর একবার লাইন দিতেই তো তেল ফুরায় যায়, এই জন্য লাইন বেশি হয়। আমার বক্তব্য হচ্ছে যে তখনই যখন ছিল তখন আমার কাছে হিসাব ছিল যে 8 দিনের আপনার অকটেন মজুদ ছিল আর 11 দিনের পেট্রোল মজুদ ছিল। তখন আপনি পুরোটা দিতে থাকতেন, আর স্পট মার্কেট থেকে কিনে ভর্তুকি তো দিতেই হবে। এখন তো দিচ্ছে, কিছু করার নাই। দিয়ে যে ধরেন একজনকে টাঙ্কি ভরে দিলেন, সে তো ওই 5 দিন পরে আবার আসবে, তাহলে এই লাইনটা দেখা যেত না। এইভাবে সারা দেশ টেনশন তৈরি হতো না। এখন সবাই বলছে তেল নাই, তেল নাই, তেল নাই, সব যা পারে মজুত করে। এখন তো ম্যাজিস্ট্রেট শহর নেমে গেছে, এখন ড্রামে ড্রামে তেলও পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে তেল সব। আপনার ধরেন অনেক পেট্রোল পাম্প, অর্ধেক পেট্রোল পাম্প বন্ধ থাকে, বলে তেল নাই, তাদের সময় মতো তেল দেয়। পেট্রোল পাম্পের এই ভোগান্তিগুলো গতকাল থেকে আমরা দেখেছি কিছুটা স্বাভাবিক হচ্ছে, কিছুটা কমছে। হ্যাঁ, একটু বলছিলাম যে একটি পত্রিকার শিরোনাম আছে যে অর্থনৈতিক সংকট, রাজনীতিতেও উত্তাপ। এই যে শিক্ষাঙ্গনে আবারও অস্থিরতার পায় তারা। আমরা জানি যে ছাত্রদল এবং শিবিরের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামে, পাবনার ঈশ্বরদীতে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সব মিলে যে শিক্ষাঙ্গনে অস্থিরতার আবার যে কারণ আপনি কি দেখেন এই সময়ে? দেখেন, এটা সমস্যাটা কিন্তু আমি বলবো রাজনৈতিক। এটা চিটাগাং গভর্নমেন্ট সিটি কলেজ থেকে এটার উৎপত্তি। ওখানে লেখা ছিল, শিবিরের পক্ষ থেকে লেখছে যে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি দিয়েছে, বন্ধ করতে চাইছে। সেখানে ছাত্রর জায়গায় গুপ্ত রাজনীতি বন্ধ লেখছে। এইটা স্প্রেড করছে বিভিন্ন জায়গায়, এইটাই প্রেস স্প্রেড করছে। তা আমার বক্তব্য হলো, দুই পক্ষই তো অভ্যুত্থানের শক্তি, তারা একটু সংযত হওয়া উচিত। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত ছাত্র শিবিরের কমিটি ঘোষণা নাই, আপনি চিনবেন না, এখনো না। তাই গুপ্ত রাজনীতি, গণতন্ত্রের পথে যাত্রা করে গুপ্ত রাজনীতি তো চলতে পারে না। তাহলে আমি বহুবারই বলেছি, ধরেন আমাদের দেশে তো অনেক আন্ডারগ্রাউন্ড পার্টি আছে, জেএমবি আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, তারপর নাথাম্বমের একটা পার্টি আছে, সে তো হিল ট্যাক্সের একটা অংশ স্বাধীনতা চায়। তাহলে তারাও তো রাজনীতি, গুপ্ত রাজনীতির যদি জায়গা পায়, অ্যালাউ করা হয়, তাহলে তো তারাও করে দেন, তাহলে দেশটা তো সরকার হয়ে যাবে। সুতরাং গণতন্ত্রে যদি আমরা হাঁটতে চাই, তাহলে গুপ্ত রাজনীতি কোনো অবস্থাতেই
অ্যালাউ করা উচিত না, এবং জামাতেই এটা সমাধান করতে পারে। তারা ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন আপনার নিরপেক্ষ প্যানেল দিয়ে ইলেকশন করলো, সাদিক কায়েম ভিপি হলো, আরেকজন সেক্রেটারি, প্যানেল জিতলো। তো তারা প্রায় সব বিশ্ববিদ্যালয় তো আমরা শিবিরের জয় দেখেছি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর শিবির ওই রকম নিরপেক্ষ প্যানেলতে জিতে আবার ছাত্র দল এসে জয়েন করছে। যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ধরেন যখনই 5 তারিখে পরিবর্তন হয়েছে, শিবির জামাত তো খুব কৌশলী, এরা দ্রুত সিটগুলো দখল করে ফেলছে। এখন ছাত্র দলের ছেলেরা কিন্তু আছে ভিতরে, কিন্তু সংখ্যায় অল্প। কিন্তু তারা বলতেছে যে এখন পর্যন্ত আপনার ছাত্র শিবিরের যে কমিটি আছে ঢাকা ইউনিভার্সিটি, এটা কমিটি ঘোষণা, কমিটি জানে না। আপনার ছাত্র রাজনীতি করবেন, কমিটি জানা যাবে না, জানা যায় না, তাই গুপ্ত। তার ভিতরে তারা ব্লেম করে যে ওর ভিতরে ছাত্রলীগও রাখা আছে, এটা বক্তব্য, ছাত্রলীগ অভিযোগ আছে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে কেন করবে না? তারপরে ধরেন সাদিক কায়েম, সে তো নিরপেক্ষ ভোটে আপনার ভিপি হলো, ডাকসুর ভিপি হলো। সে সবসময় আমি দেখি যে বিভিন্ন জায়গায় এলাকা সারা বাংলাদেশে ইলেকশনের আগে মিটিং করছে, তারপরে ওখান থেকে বিভিন্ন ভয়েস দেয়, সমালোচনা করে, রাজনৈতিক দলের সমালোচনা সে করে। সে তো বলছে যে আমাদের কোনো দল নাই, সেই বলছিল আমরা নিরপেক্ষ, আমরা ডাকসুর কাজ করব, ইউনিভার্সিটি। হ্যাঁ, এটাই তো ঠিক। আপনি রাজনৈতিক সমালোচনা করেন কেন? আপনি তো প্রতিষ্ঠানের ভিপি, আপনি তো রাজনীতি, যদি আপনি ছাত্র শিবির করলে করেন, রাজনীতিতে জয়েন করেন এবং আপনারা উন্মুক্ত হন। গুপ্ত রাজনীতি গণতন্ত্রে চলে না, এটাই আমার মনে করি যে এটার থেকেই সংঘাত কিন্তু বিস্তার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। এটার কতটা ছড়াবে বা এটা আদৌ নিয়ন্ত্রণ, না, এটা হচ্ছে যে আমি একটু আশাবাদী হতে চাই। যদি এই অভ্যুত্থানের দুই শক্তির ভিতরে যদি বোঝাপড়া হয়, ধরেন পার্লামেন্টে জ্বালানি তেলের ব্যাপারে একটা কমিটি হয়েছে, সেই কমিটি তো আমি বলবো দুই পক্ষের সংসদ সদস্য মানে দুই পার্টির নেতা নিয়ে হয়েছে। তারা এই বিষয়টা দেখুক যে একটা ছাত্র কতটুকু আগ বাড়তে পারে, কতটুকু বাড়তে পারে না। তারপরে গুপ্ত রাজনীতি থাকা উচিত কি উচিত না? গুপ্ত হলে তো সবাই আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তো এটা তো উচিত না। গণতন্ত্রের জায়গা, গণতন্ত্রের পথ হচ্ছে উন্মুক্ত রাজনীতি, সেখানে গুপ্ত রাজনীতির কোনো নাই। তো শিবির যারা আছে, জামাত যারা আছে, গুপ্ত না থাকেও প্রকাশ্যে আসুক। বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে, সেগুলো প্রকাশিত হোক, এটা প্রকাশ করুক। আপনার পুরোপুরি গুপ্ত রাজনীতির অবসান হোক। হ্যাঁ, গুপ্ত রাজনীতি অবসান যদি না হয় তাহলে তো গণতন্ত্র প্রপারলি ফাংশন করবে না। গণতন্ত্র যদি যেতে চাই তাহলে গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। হ্যাঁ, ওই চারু মজুমদারের নকশাল এটা ডিক্লেয়ার্ড পার্টি, সেগুলো নিষিদ্ধ থাকে, তারা থাকলে থাকুক গা, তাদের মতো করে অস্ত্র মামলা করুক, অস্ত্র বামপন্থী রাজনীতি করুক। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাস করবে, বলবে, তারা গুপ্ত রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত না। তাহলে ওই চরমপন্থীদের মতোই তাদেরকে ভাবা উচিত, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এটাই আমার বক্তব্য। জি, আপনি জানেন যে গণভোট বলি, গণরায় বলি এবং জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিপরীতে হাঁটার অভিযোগ আছে বিএনপি বিরুদ্ধে। বিরোধী দল থেকে বলা হচ্ছে তারা মাঠের কর্মসূচি নিয়েও মাঠে আছে, যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জামাত আমি সবশেষ গতকালে সমাবেশে বলছেন যে আরেকটা অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, কারণ আন্দোলন, আপনি বলছেন একটি পত্রিকার, আন্দোলন সংসদেও চলবে, আন্দোলন রাজনীতি মানে রাজপথেও চলবে। এই যে দুই জায়গায় আন্দোলন চালার, যে সংসদীয় বা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল কোথাও যদি তাদের দাবি না মেলে, তারা সংসদ বয়কট করতে পারে এবং শান্তিপূর্ণভাবে বাইরেও মিছিল মিটিং করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যদি অবনতি ঘটে, জেনে হোক না জেনে হোক, জামাত উপস্থিত থেকে একটা কিন্তু আইন করছে, ওপেন এন্ডেড আইন, আমি বলি এটাকে কালো আইন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে। অর্থাৎ সেখানে এখন ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটলো, তখন তো এও তো হতে পারে যে বিএনপি জামাতকে নিষিদ্ধ করে দিল, আইন তো করে দিয়েছেন। বা 10 বছর, 15 বছর, 20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করে দিল, তো এটি চলবে? গণতান্ত্রিক রাজনীতিতে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা এবং গণতান্ত্রিক রাজনীতির যে
চর্চা যেভাবে হয় সেভাবে পলিটিক্সে থাকা। আপনি যদি গুপ্ত রাজনীতি করেন আন্ডারগ্রাউন্ডে চলে যান, আপনি আন্ডারগ্রাউন্ডের যে যারা সংগঠন আছে তাদেরকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী দেখে আপনাকেও সেইভাবে দেখবে, আপনাকে পেলে গ্রেপ্তার করবে, আপনাকে পেলে আইনের আপনি খেয়াল করে দেখেন এই যে আইনটা করলো, এই আইনটা যে কারণেই করুক না কেন, এই আইনটা কিন্তু এনসিপি কিন্তু সংসদ বর্জন করছিল, কিন্তু জামাত কিন্তু ছিল। জামাত তখন খুশি হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কিন্তু বোঝে নাই যে এটা তাদের কাছেও ধরেন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এই অ্যাক্ট কিন্তু এখনো বলবৎ। 5ই আগস্টের পরে যাদেরকে গ্রেপ্তার করা হলো মোস্তাকের সময় 80% আওয়ামী লীগের করা স্পেশাল পাওয়ার অ্যাক্টে গ্রেপ্তার হয়, এবং ওই আইনটা এমন ওপেন এন্ডেড আইন যে ওটা আপনাকে গ্রেপ্তার করলে আপনার কোর্টও আপনাকে এন্টারটেইন করবে, হিয়ারিং দিবে না। তো এখন ধরেন এই যে আইনটা করছে, আইনটার অধ্যাদেশটা পুরোটা যদি দেখেন, পুরোটার ভিতরে আছে যে রাজনৈতিক দলের যারা নিষিদ্ধ দল, ধরেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, যে কোনো সমর্থককে এই আইনের আওতায় আনা যাবে, বিচার করা যাবে। তাহলে কত কঠিন আইন না? তো এই আইনটা তো এখন বলবৎ আছে। সুতরাং এখন এই সবগুলোকে বিবেচনা করে রাজনৈতিক দল আন্দোলন করুক, আমার মনে হয় গণতান্ত্রিক চর্চাটা করুক। কিন্তু বলছিলাম বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, সেটা ধরেন জুলাইয়ের বিপরীতে হাঁটার অভিযোগ। হ্যাঁ, বিপরীতে হাঁটার এখানে তো অনেক লম্বা বক্তৃতা, লম্বা কথা। ছোট করে হলো কি শোনেন, অধ্যাদেশে 133টা জারি করেছে এই সরকার, অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি বলছে আমি সবটাতে স্বাক্ষর করি নাই, এটা কিন্তু স্ক্যান করে নেই। 133টা নিয়েই ওয়ার্ক করতেছে। 133টা আমি হিসেব করে দেখেছি, 18 মাসে এক দিনে 4টার অধিক আপনার প্রজ্ঞাপন জারি করতে হয়েছে গড়ে। এবং আপনি যদি প্রজ্ঞাপন জারি করে কারা, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ড্রাফটিং সেল থাকে, ওখানে জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি মিলে ওইটা আদেশটা তৈরি করে, ওইটা হলো আদেশ। তো এগুলো আপনি বিশেষজ্ঞ দিয়ে, আইন বিশেষজ্ঞ দিয়ে ইয়ে করতে হবে না, স্ক্যান তো করতে হবে, নাহলে আইন তো দৈনিক সংশোধন করা হবে। এই আলোচনা তো আছে যে কিছু অধ্যাদেশ যেগুলো একবারে জুলাইয়ের আদর্শকে ধারণ করে, যে গুম, দুদক, এই জায়গাগুলোতে বিএনপি আসলে ঠিক তার না, 4টা অধ্যাদেশ ডিনাই করছে, যেটা বলা হয়েছে 4টা এবং 16টা, মোটামুটি 20টা টাইম বার্ড হয়ে গেছে। তখন কিন্তু সরকারি সেই অর্থে কার্যকারিতা নেই আর কি। হ্যাঁ, সরকারি দল থেকে বলা হয়েছে এই আইনগুলো, তারা একটা প্রেস কনফারেন্সে ত্রুটিগুলো দেখাইছে যে আমরা আরো শক্তিশালী করে এটাকে আমরা আইন হিসেবে নেক্সট পার্লামেন্টে বিল হিসেবে। বিরোধী দল তো এটা আস্থা রাখতে পারছে না। তারা এই জুলাই সনদকে হুবহু বাস্তবায়ন চায়। যদি হুবহু বাস্তবায়ন চায়, আমার প্রশ্ন ধরেন তারা তো নোট অফ ডিসেন্ট দিছে কয়েকটা। এক, নারী আসন তারা চায়নি, নারী আসন বাড়তে, ওখানে নোট অফ ডিসেন্ট দিছে। এখন নারী আসনের লোভ দেয় কেন বলেন? 13 জন তো তাদের আছে। এখন 13 জন তো তাদের আছে। এখন ধরেন জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে এটা সংশোধন করতো না? করতো তো। তারপরে আপনি বললেন না যে জুলাই জাতীয় স্মৃতিঘর, ওখানে যে প্রজ্ঞাপনের নিচে লেখা আছে যে আপনার স্বাধীনতা যুদ্ধ বিরোধী জামাত ইসলাম, মুসলিম লীগ এবং নিজামে ইসলাম এই ব্যাপারে আপত্তি দিছে, এটা থাকা যাবে না। তাহলে তো আমরা বাংলাদেশি থাকি না, তো তাহলে ওটা পাশ করতো, ওটা রেখে পাশ করতো না, তো তারাও সংশোধন করতো। তারপরে দেখা যায় যে কি প্রকৌশলী কি মার্জিয়া একজন বলল যে ওই আস্তে আস্তে অনেক টকশো করে, নিজে ইউটিউবে বক্তৃতা দেয় একজনকে নিয়ে। সে বলছে যে এটা, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা জামাত কেন নারী প্রার্থী দিল না, জাতীয় প্রার্থী দিল না? তখন বলছে যে না, জামাত মনে করে নারীদের ট্রফি হিসাবে ব্যবহার করা যাবে না। তো উনি তো এখন আপনার এই যে নারী আসনে প্রার্থী হয়েছে। সুতরাং আবার কত ডুয়েল করে তো লাভ নাই। তারপরে ধরেন এই যে আপনার এনসিপির এক নেত্রী, তিনি তারটা আটকে গেছে, মনিরা শারমিন, তিনি বলেছিলেন আমি কিছু হব না।
হয়েছে তো ঠিকই। তো সুতরাং সময়ে সময়ে কথা বদলালে হবে না, এবং নিজেকেও দেখতে হবে, আয়নাতে দেখতে হবে যে আমি গেলে কি করতে হবে, কতটুকু করা যায়। এদেশের আইন সরকার বলেছে যে আমরা আইন সংশোধন করে, অধ্যাদেশ সংশোধন করে আরো শক্তিশালী করে হাজির করব। অপেক্ষা করতে হবে। এখানে আসলে একটি ঐকমত্য দরকার, ঐক্যবদ্ধ দরকার, অভ্যুত্থানের শক্তি। আমি তো বলছি যে সব জায়গায় আইন না দেখে, এটা তো প্রক্রিয়াগত ঝামেলা। আপনার বলতেছে, বিএনপি বলতেছে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, এখানে আবার কথা আছে যেখানে নোট অফ ডিসেস যারা দিয়েছে ওখানে একটা বাকেটে একটা পাদটিকে লেগে দিছে ঐক্যবদ্ধ কমিশন, যে তারা এইটা নিয়ে যদি ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করবে। বিএনপি ম্যান্ডেট পাইছে 2/3, তাহলে এটা বাস্তবায়ন করতে। অনুষ্ঠানের একেবারে শেষ একটি বিষয় আপনার কাছে একটু শুনে অনুষ্ঠান শেষ করবো। আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে, এবার ভোটের উপস্থিতি কিন্তু ব্যাপক, 90% বেশি, শেষ সম্ভবত 93-94% ভোট কাস্টিং হয়েছে। ফলাফল নিয়ে বেশ দোচালা, মানে একটু দোটানা আছে, স্পষ্ট কিছু ধারণা পাওয়া যাচ্ছে না। আপনার কাছে কি মনে হচ্ছে বিজেপি, তৃণমূল? দেখেন, বিজেপি, তৃণমূল, আরো তো এক ধাপে নির্বাচন আছে, আরো এক ধাপ আছে, তবে কে যেতে কে হারে এটা বলা খুব মুশকিল। কিন্তু বিজেপি কিন্তু বেশ মানে বেঁধে এবার নেমেছে। বিজেপি তো চাবেই, কারণ উত্তরবঙ্গে তো, পশ্চিমবঙ্গে তো একমাত্র বিজেপির অবস্থা ভালো, খারাপ আগাগোড়াই ছিল, কিছু এজ ওভার হয়েছে, কিন্তু এবারে তারা চাচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গ বিজেপি দখল করুক। তবে আমি চাই যে বিজেপি যে সারা বাংলাদেশ, ভারতে দখল করছে, বিজেপি অন্তত বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গটা থাকুক। আমরাও মুক্তিযুদ্ধে কিন্তু ওই পশ্চিমবঙ্গেই আশ্রয় নিয়েছি। পশ্চিমবঙ্গে এখনো কিন্তু আমাদের দেশের জন্য মমতা কথা বলে। হ্যাঁ, পানি পাই না সেটা ভিন্ন কথা, তিস্তার পানি পাই না সেটা আপনার লম্বা আলোচনা, ভিন্ন কথা। কিন্তু আমি তো মনে করি মমতা ব্যানার্জি যদি বিজয়ী হয় আমাদের জন্য ভালো হবে। আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।